আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে আজকে আমার দেখা হচ্ছে অণুজীবের ভাইরাস টপিকসের চতুর্থ পর্বে। তো তৃতীয় পর্ব পর্যন্ত আমরা ভাইরাসের পরজীবিতা কি বা যে ভাইরাসের পরজীবিতা যে সুনির্দিষ্ট এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। তো চতুর্থ ভিডিওতে আমরা শুরু করব ইমার্জিং ভাইরাস থেকে। আমি এটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা ইমার্জিং ভাইরাস থেকে আজকে পড়া শুরু করব। তো কথা না বাড়িয়ে এসো আমরা এখনই ক্লাসে চলে যাই। তো ইমার্জিং শব্দের অর্থটা কি? ইমার্জিং শব্দের অর্থ হচ্ছে উদীয়মান। ইমার্জিং শব্দের অর্থ কি? উদীয়মান। দেখবে যে আইপিএল খেলা হয় না, আইপিএল বিপিএল দেওয়া হয় উদীয়মান তারকা। উদীয়মান তারকা মানে কি? যেই তারকাটা সামনে অনেক ভালো করবে, মোটামুটি তার একটা আলামত পাওয়া যাচ্ছে নাকি? যেমন ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, শিকারি বিড়াল তার গোঁফ দেখলে চেনা যায়। তো উদীয়মান শব্দটা এখান থেকে আসছে। তো এই ইমার্জিং ভাইরাসের কনসেপ্টটা কি জানো? এটা হচ্ছে একটা উদীয়মান ভাইরাস। ভাইরাস জিনিসটা তো আসলে ভালো অর্থে ব্যবহার হয় না, কারণ ভাইরাসটা নেগেটিভ অর্থেই ব্যবহার করা হয়, তাই না? তো উদীয়মান ভাইরাস মানে এই ভাইরাস দ্বারা সামনে কিছু একটা ফাটাফাটি হবে, মানে এই ভাইরাসটা ভবিষ্যতে বিশ্বকে কাঁপাবে, তাই তো? তো এরকম একটা ভাইরাস। কিন্তু এই ভাইরাসটা তাহলে আগে কোথায় ছিল? আগে তো কোথাও ছিল। আসলে এই ভাইরাসটা আগে ছিল, কিন্তু এটা মানবদেহে রোগ সৃষ্টি করতো না। হয় গরুতে থাকতো, না বাদুড়ে থাকতো, না হলে শূকরে থাকতো, মানে অন্য কোনো প্রাণীতে অথবা অন্য কোনো জায়গাতে তারা রোগ সৃষ্টি করত, কিন্তু মানুষের রোগ সৃষ্টি করতো না। কিন্তু এখন এই ভাইরাসটা কি করছে জানো? তার পোষক দেহটা শিফট করছে বা পোষক দেহটা ট্রান্সফার করছে। মানে পোষক দেহটা ট্রান্সফার করার কারণে এটা কি হয়, এখন মানুষেও রোগ সৃষ্টি করতে পারে। কি করে? পোষক দেহটা পরিবর্তন করার কারণে এই ভাইরাসটি এখন মানব দেহ রোগ সৃষ্টি করতে সক্ষম হয়। তো এই ভাইরাসগুলোকে আমরা বলবো ইমার্জিং ভাইরাস বা উদীয়মান ভাইরাস। তাহলে উদীয়মান ভাইরাস দেখো, জিনিস দেখো, ভাইরাসের পরজীবিতা অত্যন্ত সুনির্দিষ্ট, কিন্তু কিছু কিছু ভাইরাস কখনো কখনো স্বাভাবিক পোষক প্রজাতি থেকে সম্পর্কহীন অন্য পোষক প্রজাতিতে ছড়িয়ে পড়তে পারে। ধরো তোমার বাদুড়ে একটা ভাইরাস ছিল, সাপোজ তোমার ধরো কি ভাইরাস, নিপা ভাইরাস, বা শূকরে ছিল ধরো যে কোনো একটা ভাইরাস। তো এখন এই বাদুড় থেকে হঠাৎ করে এটা মানুষে চলে আসলো। বাদুড়ের সাথে কি মানুষের কোনো সম্পর্ক আছে নাকি? বাদুড়ের উপর কি আমরা কোনোভাবে তেমনভাবে নির্ভরশীল? নির্ভরশীল না। তার মানে বাদুড় থেকে একটা প্রজাতি, মানে একটা ভাইরাস সম্পর্কহীন অন্য একটা প্রজাতিতে ছড়িয়ে পড়লো, এটাকে বলবো আমরা কি? ইমার্জিং ভাইরাস। তারপর দেখো এই যে ফ্লু, এই ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকৃত পোষক ছিল পাখি, যেটা বার্ড ফ্লু সৃষ্টি করত, কিন্তু পরবর্তীতে সেটা হয়ে গেল সোয়াইন ফ্লু। অর্থাৎ এবার আমরাও কি ফ্লু দ্বারা আক্রান্ত হলাম। তাহলে যে পাখির সাথে তো মানুষের তেমন কোনো সম্পর্ক নাই, তাহলে সম্পর্কহীন একটা প্রজাতিতে এটা কি করলো, শিফট করে গেল বা ট্রান্সফার হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো? এটাকে আমরা বলতে পারি ইমার্জিং ভাইরাস। দেখো 1918 থেকে 1919 সালে 21 মিলিয়নের বেশি মানুষ এই ফ্লুতে মারা যায়। মানুষ তো নিশ্চয়ই বার্ড ফ্লুতে মরে নাই, সোয়াইন ফ্লুতে মরছিল। বিজ্ঞানীদের ধারণা ছিল এইচআইভির প্রকৃত পোষক ছিল বানর, মানে আগে এটা বানরে হতো, কিন্তু এখন এটা মানুষেও হয়। তাহলে এইচআইভি একটা কি ভাইরাস হবে? ইমার্জিং ভাইরাস। এবার দেখো তোমার পরীক্ষায় যদি আসে ইমার্জিং ভাইরাস কাকে বলে, তখন কি লিখবা? আদি পোষক থেকে পরে নতুন পোষক প্রজাতিতে রোগ সৃষ্টিকারী ভাইরাসকে বলা হয় ইমার্জিং বা উদীয়মান ভাইরাস। মানে এক পোষক থেকে আরেক পোষক দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাসকে আমরা কি বলতে পারি? ইমার্জিং ভাইরাস বলতে পারি। তাহলে ইমার্জিং ভাইরাসের কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা, এই পর্ব 4-এর এই টপিকসগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের অ্যাডমিশন এবং এইচএসসি পরীক্ষার জন্য, বিশেষত মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। আচ্ছা, তাহলে ইমার্জিং ভাইরাস ক্লিয়ার? এক পোষক দেহ থেকে সম্পর্কহীন অন্য পোষক দেহে ছড়িয়ে পড়াকে ইমার্জিং ভাইরাস বলে। তাহলে ইমার্জিং ভাইরাস কি কি ছিল? ইমার্জিং ভাইরাস ছিল হচ্ছে এইচআইভি। ইমার্জিং ভাইরাস কি ছিল? এইচআইভি। তোমরা তো এইচআইভি সবাই জানো নাকি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আচ্ছা, তারপরে তোমার সার্স। সার্সের ফুল মিনিং কি? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমস। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমস। তারপরে নিলস ভাইরাস। এই নীল ভাইরাসকে আবার তোমার কি নামে ডাকা হয় জানো? ওয়েস্ট নিলস ভাইরাসও বলা হয়, মানে পাশ্চাত্য
পশ্চিমের একটা ব্যাপার সেপার আর কি, এটাকে নীল ভাইরাসই বলো। ইবোলা ভাইরাস সম্পর্কে আমরা একটু পরেই পড়বো। ওই যে স্কিন ফেটে মারা যায়, নদীর একটা নামে ইবোলা আসছিল। তারপরে তোমার নোবেল করোনা ভাইরাস, এই নোবেল করোনা ভাইরাস মূলত আসলে সার্স ভাইরাসই, হ্যাঁ, সার্সের কোভ্যালেন্ট 2টাকে বলা হয় নোবেল করোনা ভাইরাস। তো যাও, এটাও একটা ইমার্জিং ভাইরাস, তাহলে ভর্তি পরীক্ষাতে আসতে পারে। আবার নিপা ভাইরাস আছে তোমার, হ্যাঁ, নিপা ভাইরাস। তাহলে মোটামুটি তোমার পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি ইমার্জিং ভাইরাস অথবা নিচের কোনটি ইমার্জিং ভাইরাস নয়। তো আশা করি তোমরা এখন জিনিসটা পারবা। এবার আসো ভিরিয়ন কি, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ভিরিয়ন কি। আচ্ছা, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ভাইরাস কি, তুমি কি বলবো বলো তো? নিউক্লিক অ্যাসিড এবং তাকে ঘিরে যে প্রোটিনের আবরণ, সেটাই ভাইরাস। তো এই ভাইরাসটাই আসলে ভিরিয়ন, ভাইরাসটাই আসলে কি ভিরিয়ন। আচ্ছা, একটা ভাইরাসের উদ্দেশ্য কি? রোগ সৃষ্টি করা, মানে তোমাকে অসুস্থ বানানো, তোমাকে অ্যাটাক করা বা আক্রমণ করা বা আক্রান্ত করা, এটাই তো একটা ভাইরাসের উদ্দেশ্য, তাই না? তো এই জিনিসটাই আসলে ভিরিয়ন। ভিরিয়নটা কি দেখো, নামটা শুনে মনে হচ্ছে না জানি ভাই কঠিন কি একটা জিনিস, কিন্তু আসলে এটা কঠিন কোনো জিনিস না। দেখো, আমরা একটু এখানে আমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যে তোমাকে পড়াচ্ছি বা আমি যে তোমাকে ক্লাস নিচ্ছি, আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব মূলত বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে। এই যে আমার একটা ক্লাস জাস্ট তোমরা ডেমো ক্লাস হিসাবে ইউজ করতে পারো, যে প্রত্যেকটা লাইন ধরে আমরা পড়ার চেষ্টা করব। যদি আমরা প্রত্যেকটা লাইন ধরে পড়তে পারি, আমাদের পড়ার গুণগত মানটাও ঠিক থাকবে এবং মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো ভর্তি পরীক্ষাতে প্রশ্ন কখনো মূল বইয়ের বাইরে হয় না। দেখবা যে অনেক কোচিংয়ে গাদা গাদা বই দেয়, তাই না, 8টা 10টা 20টা 25টা, এগুলা তো আসলে কোনো উপকারে লাগে না, বুঝছো? তো মূল বইটা যদি ভালো করে পড়ো, প্র্যাকটিসের জন্য কিছু অবজেক্টিভ প্র্যাকটিস করবা, মেডিকেল ভার্সিটি সবই কভার হবে। মূল বইয়ের কোনো বিকল্প নাই, কারণ নামই তার মূল বই, ঠিক আছে? মূল বই ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, তো সেই মূল বইটা আমরা লাইন বাই লাইন পড়বো। আচ্ছা, এবার দেখো ভিরিয়ন কি, নিউক্লিক অ্যাসিড এবং একে ঘিরে যে ক্যাপসিড, ক্যাপসিড মানে বুঝছো তো, ওই যে প্রোটিন আবরণীটাকে কি বলা হয়? ক্যাপসিড বলা হয়। তাহলে নিউক্লিক অ্যাসিড, ওই যে নিউক্লিক অ্যাসিড ছিল ডিএনএ আরএনএ, আমরা পর্ব 3-এ পড়লাম। তো এই যে ডিএনএ আরএনএ বা নিউক্লিক অ্যাসিড এবং একে ঘিরে যে ক্যাপসিডের সমন্বয়ে গঠিত একটি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ ভাইরাস কণাকে বলা হয় ভিরিয়ন। কি বলা হয়? ভিরিয়ন। তাহলে ভিরিয়ন আসলে কি? ভিরিয়ন আসলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নির্মিত একটা পূর্ণাঙ্গ ভাইরাস, যা সংক্রমণ বা রোগ সৃষ্টি করতে পারে। এমন ভাইরাসকে আমরা কি বলবো? ভিরিয়ন বলবো। এমন ভাইরাসকে আমরা কি বলবো? ভিরিয়ন বলবো। তাহলে আবার বলো, নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড নির্মিত একটা সত্তা, যা প্রাণীদেহে বা উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করতে সক্ষম, তাকে ভিরিয়ন বলবো। তাহলে আদর্শ যে একটা ভাইরাস, মানে যে ভাইরাসটাকে আমরা ইন্টারন্যাশনালি কি করতে বলতো, যে ভাইরাসটাকে আমরা তোমার একটা মোটামুটি আদর্শ ভাইরাস হিসাবে আমরা চিনি, সেই আদর্শ ভাইরাসটাকে আমরা কি বলতে পারি? সেই আদর্শ ভাইরাসটাকে আমরা বলতে পারি ভিরিয়ন। বলতে পারি কি বলতো? ভিরিয়ন। আচ্ছা, এইবার আসো, যে ভাইরাসটা আদর্শ না, অর্থাৎ রোগ সৃষ্টি করতে পারে না। এবার দেখো, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা আছে না, তো এদেরকে কি বলা হয় বলতো? দি টাইগার্স বলা হয়। কি বলা হয় বলতো? দি টাইগার্স বলা হয়। কিন্তু আসলে কি তারা বাঘ নাকি বাঘের মতো? আচ্ছা, তো ভিরিয়নের ব্যাপারটা কি বললাম বলো? ভিরিয়নের ব্যাপারটা ছিল হচ্ছে সম্পূর্ণ একটা ভাইরাস, যেটা রোগ সৃষ্টি করতে সক্ষম। আচ্ছা, এবার বাংলাদেশ জাতীয় দলের ব্যাপার যদি আমি বলি, বাংলাদেশের জাতীয় দলের ব্যাপারটা কেমন দেখো। বাংলাদেশের জাতীয় দলের যে ক্রিকেটার, তাদেরকে আমরা কি বলি? দি টাইগার্স বলি না, বা টাইগার বলি। টাইগার মানে কি? বাঘ। তো বাঘের মতো কি এরা আচর দিতে পারে? এরা তো আচর দিতে পারে না। মানে যদিও তাকে আমরা বাঘ বলি, কিন্তু আসলে তারা বাঘ নয়। আসলে কি তারা, দেখ বলবো না, অনলাইন প্ল্যাটফর্ম অনেক দূর ছড়ায় যাবে, বলার দরকার নেই। তো ব্যাপারটা এমন, দেখতে বাঘ হলেও বাঘ নয়। দেখতে বাঘ হলেও কি নয়? বাঘ নয়। তাহলে দেখতে ভাইরাসের মতো কিন্তু ভাইরাস নয়। দেখতে ভাইরাসের মতো কিন্তু কি নয় বলো তো ভাইয়া? দেখতে ভাইরাসের মতো কিন্তু ভাইরাস নয়, তাকে আমরা বলবো নিউক্লিয় ক্যাপসিড। তাহলে একটা জিনিস দেখো, আমি আবার রিকল করে দেই, ভিরিয়ন ছিল কি বলতো? ভিরিয়ন ছিল একটি আদর্শ ভাইরাস। ভিরিয়ন ছিল কি? একটি
আদর্শ ভাইরাস যা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি। ভিরিয়ন ছিল কি বলতো, একটা আদর্শ ভাইরাস যা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি এবং সেটা রোগ সৃষ্টি করতে সক্ষম, তাকে আমরা কি বলবো, ভিরিয়ন। আর নিউক্লিয় ক্যাপসিডটা কি বলতো, নিউক্লিয় ক্যাপসিডটা হচ্ছে তোমার সেরকম অনুরূপ ক্যাপসিড থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে, কিন্তু এটা রোগ সৃষ্টি করতে অক্ষম, রোগ সৃষ্টি করতে কি অক্ষম। তাহলে দেখো নিউক্লিক অ্যাসিড প্রোটিন দুইটাই আছে, যদি রোগ সৃষ্টি করতে পারে তাহলে ভিরিয়ন, আর যদি রোগ সৃষ্টি করতে না পারে তাহলে কি নিউক্লিয় ক্যাপসিড। রোগ সৃষ্টি করতে পারলে কি ভিরিয়ন, রোগ সৃষ্টি করতে না পারলে কি নিউক্লিয় ক্যাপসিড। তারপরে দেখো প্রতিটি ক্যাপসিডে বা প্রতিটি ভিরিয়নে 2000 থেকে 2130টি ক্যাপসোমিয়ার থাকে। ওই যে ভিরিয়নের মধ্যে পড়ছিলাম না, প্রোটিন থাকে আর নিউক্লিক অ্যাসিড থাকে, তাহলে প্রোটিন নির্মিত যে ছাঁচ তাকে আমরা কি বলবো, ক্যাপসিড। আর প্রত্যেকটা ক্যাপসিড অসংখ্য সাব ইউনিটে বিভক্ত, তাহলে এই ক্যাপসিডের সাব ইউনিটগুলোকে কি বলা হয়, ক্যাপসোমিয়ার বলা হয়। ক্যাপসিডের সাব ইউনিটগুলোকে কি বলা হয় বলো তো ভাইয়া, ক্যাপসোমিয়ার বলা হয়। তাহলে প্রতিটি ক্যাপসিডে কতগুলা ক্যাপসোমিয়ার থাকতে পারে, প্রতিটি ক্যাপসিডে 2000 থেকে 2130টা ক্যাপসোমিয়ার থাকতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো ভিরয়েডস কি পড়বো। তাহলে অলরেডি কিন্তু আমরা তিনটা জিনিস পড়ে ফেললাম, একটা হচ্ছে ভিরিয়ন, একটা হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। আবার একবার বলে দেই তোমাদের বোঝার সুবিধার্থে, ভিরিয়ন ছিল কি একটা সম্পূর্ণ ভাইরাস, নিউক্লিক অ্যাসিড ছিল, প্রোটিন ছিল, মানে প্রোটিন নির্মিত আবরণটা ক্যাপসিড, এবং এই সম্পূর্ণ ভাইরাসটা রোগ সৃষ্টি করতে সক্ষম, মানে রোগ সৃষ্টি করতে পারবে, তাহলে তারা কি, তারা ভিরিয়ন। আর যদি তারা রোগ সৃষ্টি করতে না পারে, নিউক্লিয় ক্যাপসিড। ক্লিয়ার? আচ্ছা, এইবার হচ্ছে ভিরয়েডস। এইবার কি ভিরয়েডস, তার মানে ভিরিয়নের মতো, ভিরিয়নের মতো। তোমরা কি জানো কোনো কিছু অয়েডস মানে কি জানো, অয়েড মানে হচ্ছে মতো, যেমন নিউক্লিয়াসের মতো নিউক্লিঅয়েড, অ্যামিবার মতো অ্যামিবয়েড, অ্যামিবার মতো কি অ্যামিবয়েড, এপিথেলিয়ামের মতো এপিথেলিঅয়েড। তাহলে অয়েড মানে হচ্ছে মতো, তাহলে এইখানে বলা হচ্ছে ভিরয়েডস, তার মানে এটা কার মতো, ভিরিয়নের মতো। ভিরিয়ন কি ছিল বলতো, ভিরিয়ন ছিল হচ্ছে একটা পূর্ণাঙ্গ ভাইরাস, একটা কি ছিল, পূর্ণাঙ্গ ভাইরাস। তাহলে পূর্ণাঙ্গ ভাইরাসে কি কি থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে আর একটা ক্যাপসিড থাকে। তো এ তো ভিরিয়নের মতো, কিন্তু ভিরিয়ন তো না, তার মানে ও নিশ্চয়ই পূর্ণাঙ্গ না। ও কি পূর্ণাঙ্গ হবে, ও তো পূর্ণাঙ্গ হবে না। তাহলে ও হচ্ছে একটা সংক্রামক আরএনএ। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, ভিরয়েডসে কিন্তু কোনো ক্যাপসিড নাই, মানে কোনো প্রোটিন নাই, শুধুমাত্র কি আছে, নিউক্লিক অ্যাসিড আছে। আর আমরা তো জানি নিউক্লিক অ্যাসিড কয় প্রকার হতে পারে, দুই প্রকার, ডিএনএ আরএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তাহলে ভিরয়েডস হলো সংক্রামক আরএনএ। ভিরয়েডস কি বলতো, ভিরয়েডস হচ্ছে সংক্রামক আরএনএ। তারপর দেখো ভিরয়েডসের যদি ইতিহাস দেখি, 1967 সালে ভিরয়েডস আবিষ্কার করেন। ভিরয়েডস হলো একসূত্রক বৃত্তাকার আরএনএ অণু। আরএনএ তো ন্যাচারালি একসূত্র কি হবে না, এক দুইটা জায়গায় ব্যতিক্রম ছিল, যেমন রিও ভাইরাস আর ধানের বামন রোগের ভাইরাসের আরএনএ ছিল দ্বিসূত্রক, কিন্তু আদারওয়াইজ আরএনএ তো একসূত্র কি হয় নাকি। তাহলে একসূত্রক বৃত্তাকার আরএনএ যা কয়েক শত নিউক্লিওটাইড নিয়ে গঠিত এবং ক্ষুদ্রতম ভাইরাস থেকেও বহুগুণে ক্ষুদ্র। এমনি ভাইরাস নিজেই তো অতি আণুবীক্ষণিক বা আল্ট্রা মাইক্রোস্কোপিক ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তারপরও ও আবার সম্পূর্ণ ভাইরাস না, তাই না। ওর আবার নিউক্লিক অ্যাসিডটা নাই, ডিএনএ আরএনএর মধ্যে শুধু আরএনএ আছে, ঠিক আছে, ক্যাপসিড নাই, তাহলে ও তো আরো ক্ষুদ্র নাকি, আরো অনেক ক্ষুদ্র ভাইরাস। কেবলমাত্র উদ্ভিদ দেহে ভিরয়েডস পাওয়া যায় এখন পর্যন্ত, বিজ্ঞানীরা যতটুকু বলছে। আসলে সায়েন্স কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়, এটা তো জানো নাকি, যে আমরা মাঝে মাঝে বলি যে এই জিনিসটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, এই জিনিসটা সায়েন্টিফিক না। একটা কথা আমি বলি, সবসময় মনে রাখবা, এই কথাটা সায়েন্টিফিক না, এরকম আমরা বলি না যে এই জিনিসটা সায়েন্টিফিক না, এই কথাটাই আসলে সায়েন্টিফিক না। কারণ সায়েন্স প্রতিনিয়ত কি হয়, আপগ্রেড হয়। আজকে যে ঘটনাটা সায়েন্স বলে, 2 বছর পরে সায়েন্স ওটার উল্টাটা বলতে পারে। অর্থাৎ পৃথিবীতে সায়েন্টিফিক ঘটনা বলতে কিছু নাই, সায়েন্স নিজেই সায়েন্টিফিক না,
ঠিক আছে। তো আসলে এখানে বলছে কেবলমাত্র উদ্ভিদ দেহে ভিরয়েডস পাওয়া যায়, এটা হয়তো এখন পর্যন্ত তারা বলছে, কিছুদিন পরে বলবে না না প্রাণীতেও ভিরয়েডস পাওয়া গেছে, দেখবে কিছুক্ষণ পরেই এরা আবার বলবে হেপাটাইটিস ডি এর কারণ হিসাবে অনেকে ভিরয়েডসকে দায়ী করে। তো হেপাটাইটিস ডি কি তোমার উদ্ভিদে হয়? উদ্ভিদের কি হেপাটো বা যকৃৎ আছে? যে হেপাটাইটিস মানে কি? আইটিস মানে প্রদাহ বা ইনফ্লামেশন, তাহলে হেপাটাইটিস মানে কি? হেপাটোতে ইনফ্লামেশন বা যকৃতে প্রদাহ, তাহলে হেপাটাইটিস ডি যদি হয় সেটা প্রাণীতেই হবে, কিন্তু ওরা আবার এখানে বলতেছে শুধুমাত্র উদ্ভিদেই পাওয়া যায়। তাহলে অবজেক্টিভ হিসাবে আমি এটা মনে রাখতেই পারি। এবং উদ্ভিদ থেকে উদ্ভিদে, মাতৃ উদ্ভিদ থেকে সন্তান সন্ততিতে যায়, উদ্ভিদে পোষক দেহের এনজাইম ব্যবহার করে। আচ্ছা, এইবার দেখো, এই যে বিজ্ঞানীরা এখন ধারণা করছে হেপাটাইটিস ডি এর কারণ ভিরয়েডস। তার মানে ব্যাপারটা কি বুঝতে পারতেছো? আগের লাইনে ব্যাটারে কইলো কি কেবলমাত্র উদ্ভিদেই ভিরয়েডস পাওয়া যায়, আবার এখনই বলতেছে কি বিজ্ঞানীরা এখন, এই দেখো এখন বর্তমানে কি ধারণা করছে? হেপাটাইটিস ডি এর কারণ ভিরয়েডস। তো হেপাটাইটিস ডি এর কারণ যদি ভিরয়েডস হয়ে থাকে, তাহলে কি বাবা জীবনেও তোমার ভিরয়েডস শুধু উদ্ভিদে হবে? হবে না। ওই জন্যই বললাম সায়েন্স সবসময় পরিবর্তিত হয়। আচ্ছা, ভিরয়েডে একটা বিশেষ রোগ হয় যেটা হচ্ছে নারকেল গাছে ক্যাডাং রোগ। এটা একটু কষ্ট করে মনে রাখো, ক্যাডাং রোগ। শব্দটা শুনতে মজা লাগে না? ক্যাডাং, ক্যাডাং, এটা আমার পড়তে খুব ভালো লাগতো। তাহলে বলো ভিরয়েডসের কারণে কি হয়? ভিরয়েডসের কারণে তোমার হেপাটাইটিস ডি এর কারণ হিসাবে বিজ্ঞানীরা অনেকে হেপাটাইটিস ডি এর কারণ হিসাবে ভিরয়েডসকে মনে করতেছে, এখনো কনফার্ম কিছু না। সাধারণত এটা উদ্ভিদেই হয়, শুধুমাত্র উদ্ভিদে শব্দটা আমি বলবো না, সাধারণত এটা উদ্ভিদেই হয়। এবং নারকেল গাছে একটা রোগ হয় যার নাম কি? ক্যাডাং রোগ। নারকেল গাছে কি রোগ হয়? ক্যাডাং রোগ। তাহলে নারকেল গাছের ক্যাডাং রোগ এবং হেপাটাইটিস ডি এর কারণ হচ্ছে ভিরয়েডস। ভিরয়েডস কি? ভিরয়েডস হচ্ছে সংক্রামক আরএনএ, মানে ওর কোনো ক্যাপসিড বা প্রোটিন ছিল না এবং এটা সংক্রমণ সক্ষম। আচ্ছা, এইবার আসো প্রিয়ন্স। প্রিয়ন্স জিনিসটা কি বলো তো? প্রিয়ন্স জিনিসটাও তোমার অসম্পূর্ণ টাইপ। এখন দেখো তোমার ভিরয়েডসে কি ছিল? আরএনএ ছিল, মানে নিউক্লিক অ্যাসিড ছিল, আর প্রিয়ন্সে শুধুমাত্র তোমার ক্যাপসিড বা প্রোটিন আবরণটা থাকবে। মানে একটা ভাইরাস হইতে গেলে শর্ত হচ্ছে দুইটা, যেমন পিরি এবং ব্যাডেন কি বলছিল? ভাইরাস শুধুমাত্র প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। তাহলে এখন প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডে দুইটা যদি থাকে ভাইরাসটা সম্পূর্ণ। এখন ভিরয়েডসে ছিল কি? শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড, মানে আরএনএ ছিল, এবং ওই আরএনএটাই রোগ সৃষ্টি করতে পারতো। আর এইখানে প্রিয়ন্সে কি বলা হচ্ছে? প্রিয়ন্সে বলা হচ্ছে সংক্রামক প্রোটিন ফাইব্রিল, অর্থাৎ এইখানের যে প্রোটিন ফাইব্রিল বা ক্যাপসিড যেটা থাকবে সেটাই রোগ সংক্রমণ করতে পারবে। দেখো, এটি নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন আবরণ। এটা কি করতে পারে? মানুষের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে কি বোঝায় জানো? ব্রেইন উইথ ইটস স্পাইনাল কর্ড, ইটস কল্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। মানে আমাদের মস্তিষ্ক এবং বাংলায় সুষমা কাণ্ডকে বলা হয় কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএস। এরকম অনেক আছে, সিএনএস, পিএনএস, এগুলো আমরা পরবর্তীতে পড়বো। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে একটা রোগ হয় ক্রু এবং ক্রুয়েস্টফিল্ড রোগ। এতে মাথাটা মোটামুটি একটু বড় হয়ে যায় এবং স্পঞ্জের মতো কি হয়ে যায়? নরম হয়ে যায়। যাও, এই ডিজিজগুলো নিয়ে তোমার এখন এত বিস্তারিত পড়ার দরকার নেই। তো আমরা মনে রাখবো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কি রোগ হয়? ক্রু এবং ক্রুয়েস্টফিল্ড রোগ হয়। তারপর ভেড়া এবং ছাগলের হয় স্কারপি। ভেড়া এবং ছাগলের কি হয়? স্কারপি। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের হয় ক্রু এবং ক্রুয়েস্টফিল্ড, ভেড়া এবং ছাগলের হয় স্কারপি। এবং বহুল আলোচিত একটা রোগ আছে ম্যাড কাউ। ম্যাড মানে কি? পাগলা, নাকি পাগল, আর কাউ মানে কি? গরু। তাই গরু পাগল হয়ে যায় আর কি, ব্যাপারটা ম্যাড কাউয়ের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাহলে আমরা বলো প্রিয়ন্সের সাহায্যে আমরা কি কি জানতে পারলাম? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রোগ, ক্রু এবং ক্রুয়েস্টফিল্ড, ভেড়া এবং ছাগলের স্কারপি, আর ম্যাড কাউ, এগুলো হয় কি দিয়ে? প্রিয়ন্স দিয়ে হয়। আর ভিরয়েডস দিয়ে কি ছিল? নারকেল গাছের ক্যাডাং রোগ, আর হেপাটাইটিস দিয়ে অনেকে মনে করে। ক্লিয়ার? ওকে, তাহলে প্রিয়ন্স শেষ। এই দেখো, এই দেখো প্রিয়ন্স, দেখো এখানে
এই যে প্রুসনার অতি ক্ষুদ্র প্রকৃতির প্রিয়ন্সের অস্তিত্ব বলেন এবং ভেরার স্কার্পি রোগ প্রথম পর্যবেক্ষণ করেন, এই কারণে তাকে 1997 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। আমাদের তো মোটামুটি হাতে পুরস্কার আছেই একটা নোবেল, নাকি কিছু হলে আমরা নোবেল ছুঁড়ে মারি নাকি, এই যে নোবেল দাও, নোবেল দিয়ে দিলাম তোমাকে, তো এই সেই নোবেল পুরস্কার দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো স্যাটেলাইট। স্যাটেলাইট কি? স্যাটেলাইট হলো কেবল নিউক্লিক অ্যাসিডে গঠিত একটি সত্তা যা পোষক দেহের মধ্য থেকে অন্য একটি ভাইরাসের রেপ্লিকেশনে সক্ষম, মানে রেপ্লিকেশন করে অন্য ভাইরাসের দেহে। এই তো মোটামুটি। এখন দেখো প্রত্যেকটা যদি একটু কম্পেয়ার করতে বলা হয়, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কি কি বলো? ভিরিয়ন, নিউক্লিওক্যাপসিড, ভিরয়েডস, প্রিয়ন্স, এই চারটা খুব খুব গুরুত্বপূর্ণ। দেখো এই ভিরিয়ন তো তোমার সম্পূর্ণ ভাইরাস ছিল, এখানে ডিএনএও থাকতে পারে, আরএনএও থাকতে পারে। ভিরয়েডসে শুধুমাত্র ডিএনএ থাকবে, আরএনএ থাকবে না। আর প্রিয়ন্সে তো কোনো নিউক্লিক অ্যাসিডই নাই, এখানে তো নিউক্লিক অ্যাসিডই নাই, ডিএনএ আরএনএ থাকার তো প্রশ্নই ওঠে না। ভিরিয়নে প্রোটিন থাকবে, ভিরয়েডসে প্রোটিন থাকে না, আর এইখানে প্রোটিন থাকে। কারণ প্রিয়ন্সে ছিল কি সংক্রামক প্রোটিন ফাইব্রিলকে প্রিয়ন্স বলে, সংক্রামক প্রোটিন ফাইব্রিলকে প্রিয়ন্স বলে, তাহলে অবশ্যই প্রোটিন থাকবে। আর ভিরয়েডসে কোনো প্রোটিন থাকবে না। তারপর এইখানে দেখো ভিরিয়ন উদ্ভিদ এবং প্রাণীদের দেহে কি সৃষ্টি করতে পারে? রোগ সৃষ্টি করতে পারে। ভিরয়েড শুধু উদ্ভিদ, কথাটা সম্পূর্ণ সঠিক না। কেন সঠিক না? কারণ বর্তমানে বিজ্ঞানীরা হ্যাপাটাইটিস ডি এর কারণ হিসাবে কাকে দায়ী করতে চাচ্ছে? হ্যাপাটাইটিস এর কারণ হিসাবে ভিরয়েডসকে দায়ী করতে চাচ্ছে। এবং প্রিয়ন্স শুধুমাত্র প্রাণীতে, এইটা হতে পারে কারণ এখন পর্যন্ত কোনো উদ্ভিদ রিলেটেড প্রিয়ন্সের রোগ আমরা পাইনি। যেমন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্রু এবং ক্রুয়েসফিল, ভেলা ছাগলের স্কার্পি, ম্যাটকাউ, এগুলো আসলে কোনোটাই উদ্ভিদকে আক্রমণ করার মতো কোনো ডিজিজ না। তো মোটামুটি কি আমরা এই পার্থক্যগুলো পারবো? আশা করি পারবো। তো এইবার আসো আমরা একটু টিএমভির গঠন পড়বো, টি2 ব্যাকটেরিওফাজের গঠন পড়বো। নাকি একটু বোরিং লাগতেছে? এই অধ্যায়টা একটু বোরিং, আবার কিন্তু মজা আছে। তুমি যদি ফিল করে পড়তে পারো দেখবা অতটা খারাপ লাগবে না। ঠিক আছে, একটু ফিল করে পড়ো, একটু কষ্ট করো। পড়াশোনা তো কষ্টের জিনিস, আরাম করে হবে না। আমরা অনেকে মজা করে পড়তে চাই, তাই না? এখন প্রথম কথা, আমরা যে মজা করে পড়বো, পড়াশোনা জিনিসটাই তো মজার না, তাই না? তো একটু কষ্ট হবে, একটু বোরিং লাগবে। এই জন্য আমরা ক্লাসগুলো তোমাদের 30 থেকে 40 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করতেছি, যেন তোমাদের বোরিংনেসটা কম আসে। ধাপে ধাপে দেখো, একবারে তো তোমার সব অণুজীবের প্লেলিস্ট দেখার দরকার নেই। বাট তোমরা যারা ক্লাসগুলো দেখবা, আমার অনুরোধ থাকবে তোমরা প্লেলিস্ট অনুযায়ী দেখো। ধরো ম্যালেরিয়া দেখতেছো, ম্যালেরিয়া পুরাটা দেখো। ব্যাকটেরিয়া দেখতেছো, ব্যাকটেরিয়া পুরাটা দেখো। ভাইরাস দেখতেছো, ভাইরাস পুরাটা দেখো। ওই জাস্ট একটু হালকা হালকা ক্লিক 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 দিয়ে গেলা, তুমি তো এটা ভাই বুঝবা না, তাই না? তো সিকোয়েন্স মাফিক দেখো, একাডেমিক অ্যাডমিশন দুইটার কনসেপ্টই তোমার ইনশাল্লাহ একেবারে 0 থেকে হিরো হয়ে যেতে পারবা, তবে একটু কষ্ট করতে হবে। আচ্ছা, এই যে টিএমভি ভাইরাস, তাই না? টিএমভি ভাইরাস বা যেটাকে আমরা বলি টোবাকো মোজাইক ভাইরাস। তাই টোবাকো মোজাইক ভাইরাসটা হচ্ছে অনেকটা যে দড়ির মতন, অনেকটা কিসের মতন? দড়ির মতো। তো এখন এটা প্রস্তুচ্ছেদ করলে এরকম দেখো, এই যে মাঝখানে এরকম আছে, আর যে ফুলের পাপড়ির মতো যেটা, এরকম ছবিটা বুঝতে পারছো? তোমাদের বই তো ছবিটা তো আছে, তোমরা জানো। আচ্ছা, এখন এটা তো একটা টিএমভি ভাইরাস। তো একটা ভাইরাস কি কি জিনিস নিয়ে তৈরি হয় বলো? একটা ভাইরাস তৈরি হয় প্রোটিন আর তার নিউক্লিক অ্যাসিড নিয়ে। প্রোটিনটাকে বলা হয় কি? ক্যাপসিড। ক্যাপসিড আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সাব ইউনিটে বিভক্ত, সেগুলোকে বলা হয় কি? ক্যাপসোমিয়ার। তাহলে অসংখ্য ক্যাপসোমিয়ার থাকবে, আর তোমার ওই ক্যাপসোমিয়ার মিলে একটা ক্যাপসিড হবে, তাই তো? আচ্ছা, এদিকে দেখো, এই যে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি, এই টিএমভি হচ্ছে একটা দণ্ডাকৃতির ভাইরাস। ওই যে আকৃতি অনুযায়ী ভাইরাসকে বিভিন্ন ভাগে ভাগ করছিলাম, মনে আছে? দণ্ডাকৃতির, গোলাকৃতির, ঘনক্ষেত্র আকৃতির, তারপর হচ্ছে ব্যাঙাচি আকৃতির, তার মধ্যে এটা দণ্ডাকৃতি ছিল। এর দৈর্ঘ্য প্রস্থের প্রায় 17 গুণ। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, এই সুতাটাকে তুমি যদি সোজা করো, এর দৈর্ঘ্য যা হবে, প্রস্থ তো মাত্র এতটুক, নাকি? এই যে এতটুকুই তো মাত্র প্রস্থ, আর দৈর্ঘ্য কি অনেক বড় পেঁচানো না? তাহলে এর দৈর্ঘ্যটা প্রস্থের কত গুণ বলো তো ভাইয়া? এর দৈর্ঘ্যটা প্রস্থের প্রায় 17 গুণ। তারপর টিএমভির দৈর্ঘ্য কত দেখো, 280 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার। তোমরা কি বলতে পারবা 1 ন্যানোমিটার মানে কত মিটার? 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, অর্থাৎ 100 কোটি ভাগের মাত্র 1 ভাগ। তাহলে বুঝতেই পারতেছো কতটা ক্ষুদ্র একটা জিনিস, তাই না?
এই জন্যই তো ভাইরাসকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, এদেরকে দেখার জন্য কি লাগে? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র লাগে। এই জন্য এরা অতি আণুবীক্ষণিক বা আলট্রা মাইক্রোস্কোপিক। ক্লিয়ার? আচ্ছা দেখো, আর ভাইরাসের প্রস্থ কত? 15 থেকে 18 ন্যানোমিটার। দৈর্ঘ্য ছিল কত? 280 থেকে 300, আর প্রস্থ কত? 15 থেকে 18। তাহলে দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? প্রায় 17 গুণ। এইবার দেখো, এদের এই যে নিউক্লিক অ্যাসিড রূপে কেন্দ্রে কি থাকবে? আরএনএ। তাহলে যেহেতু এদের কেন্দ্রে আরএনএ আছে, তাহলে কি এদের ডিএনএ থাকবে? আমরা বলছিলাম যে ভাইরাসে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। যদি ডিএনএ থাকে তাকে কি ভাইরাস বলবো? ডিএনএ ভাইরাস। আর আরএনএ থাকলে আরএনএ ভাইরাস। এবার দেখো, চারপাশে প্রোটিন দিয়ে টিএমবি গঠিত। প্রোটিন নির্মিত আবরণকে কি বলা হয়? ক্যাপসিড। ক্যাপসিড আবার অসংখ্য উপ এককে গঠিত, এগুলাকে কি বলা হয়? ক্যাপসোমিয়ার। মিয়ার মানে কি জানো? মিয়ার মানে হচ্ছে একক। মিয়ার মানে কি? একক। তাহলে ক্যাপসিডের একক কি? ক্যাপসোমিয়ার। দেখো, এই ক্যাপসোমিয়ার কতগুলো আঙুলের থোকার মতো পরস্পর কি থাকে বলতো? আঙুলের থোকার মতো সজ্জিত থাকে। এই আঙুলের থোকার মতো যে সজ্জিত থাকে, খেয়াল করে দেখো, এই যে আমার এই যে সূত্রকটা খেয়াল করছো, এবং এর বাইরে এই যে আঙুর যেমন ঝোলে না গাছের মধ্যে, এরকম আঙুরের থোকার মতন এগুলা কি থাকে? সজ্জিত থাকে। তাহলে আমরা দেখো যে আমরা তো বলছিলাম ভাইরাসে তোমার কি থাকবে? প্রোটিন আবরণ থাকবে আর নিউক্লিক অ্যাসিড থাকবে। তো এই ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণটা হচ্ছে ক্যাপসিড, আর ক্যাপসিড অসংখ্য সাব ইউনিটে বিভক্ত থাকবে, সেগুলাকে বলবো কি আমরা? ক্যাপসোমিয়ার। তো এই যে টিএমভিতে দেখো, টিএমভিতে কতগুলা ক্যাপসোমিয়ার থাকে? 2130 থেকে 2200টা ক্যাপসোমিয়ার থাকে। আর এই ক্যাপসিড বা ক্যাপসোমিয়ার এগুলো তো প্রোটিনের যৌগ, তাই না? আর আমরা সবাই জানি কি প্রোটিন কিসের পলিমার? প্রোটিন কি অ্যামিনো অ্যাসিডের পলিমার না? পড়ছি না? প্রোটিন একটি পলিপেপটাইড যৌগ। দুইটা অ্যামিনো অ্যাসিড নিজেদের মধ্যে পেপটাইড বন্ডের সাহায্যে যুক্ত হয়। বা যা হোক, এইটুকু তোমরা জানো কি না যে প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায়? অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। মানে প্রোটিনের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা? অ্যামিনো অ্যাসিড। ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা? অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রত্যেকটা ক্যাপসোমিয়ারে কয়টি অ্যামিনো অ্যাসিড থাকবে? 158টি অ্যামিনো অ্যাসিড থাকবে। তাহলে প্রথমে আমরা যে টিএমবি ভাইরাসটা পড়লাম, টিএমবি ভাইরাসটার দৈর্ঘ্য অনেক বড়, সেই তুলনায় প্রস্থ অনেকটা ছোট। দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? প্রায় 17 গুণ হতে পারে। তারপর এইখানে যে ক্যাপসিড থাকে, ক্যাপসিড অসংখ্য সাব ইউনিটে বিভক্ত। এই সাব ইউনিটগুলোর নাম কি বলতো? সাব ইউনিটগুলোর নাম হচ্ছে ক্যাপসোমিয়ার। প্রত্যেকটা ক্যাপসিডে প্রায় তোমার 2130 থেকে 2200টা কি থাকতে পারে বলো? ক্যাপসোমিয়ার থাকতে পারে। আবার ক্যাপসোমিয়ারের থেকেও ক্ষুদ্র একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। মানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে এক একটা ক্যাপসোমিয়ার তৈরি হয়। তো প্রতিটা ক্যাপসোমিয়ারে 158টি অ্যামিনো অ্যাসিড থাকতে পারে। তারপর অভ্যন্তরে এক সূত্রক আরএনএ থাকে, প্রায় 6500টি নিউক্লিওটাইড থাকে। নিউক্লিওটাইড জিনিসটা কি বুঝো? আমি একটু বুঝাই দেই তাহলে। নিউক্লিওটাইডে আসলে তিনটা জিনিস থাকবে। কয়টা জিনিস? তিনটা থাকবে। একটা থাকবে পেন্টোজ সুগার, একটা থাকবে নাইট্রোজেন বেস, আর একটা থাকবে তোমার ইনঅর্গানিক বা ফসফরিক অ্যাসিডও বলা যায়। এখন এটা তো আরএনএ, তাই না? তাহলে আরএনএ তে পেন্টোজ সুগার রূপে কোনটা থাকবে? রাইবোজ না ডিঅক্সি রাইবোজ? অবভিয়াসলি রাইবোজ। যদি ডিএনএ হতো ডিঅক্সি রাইবোজ। তো যেহেতু টিএমভি একটা আরএনএ ভাইরাস, তাহলে এর নিউক্লিক অ্যাসিডে কোনটা থাকবে? অবভিয়াসলি আরএনএ থাকবে। আচ্ছা, অবভিয়াসলি আরএনএ থাকবে। তাহলে নিউক্লিওটাইডে পেন্টোজ সুগার রূপে থাকবে রাইবোজ। আর নাইট্রোজেন বেস দুই প্রকার, পিউরিন বেস আর কি পাইরিমিডিন বেস। পিউরিনের মধ্যে তোমার ছিল অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর সাইটোসিন আর থায়ামিন। থায়ামিনের বদলে আরএনএতে থাকবে ইউরাসিল, আর তোমার কি ওই অজৈব ফসফেট, যেটা ফসফেট ডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত হয়। এগুলা সব কোষের গঠন, ওই যে অংশ অধ্যায়টা আছে না প্রথম অধ্যায় বোটানির, ওইখানকার পরে ওখানে আমরা নিউক্লিওটাইড পড়বো। ঠিক আছে? তাহলে নিউক্লিওটাইডগুলো হচ্ছে মানে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে আসলে মূলত নিউক্লিক অ্যাসিডটা তৈরি হয়। তাহলে নিউক্লিক অ্যাসিড ইজ এ পলিমার অফ নিউক্লিওটাইড, সেটা ডিএনএ হোক বা আরএনএ হোক। তাহলে এটা যেহেতু আরএনএ, তারা তো রাইবো নিউক্লিক অ্যাসিড, তো এটা নিউক্লিক অ্যাসিড, তাহলে এটা প্রায় অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে হবে। কত? 6500টা। ওজন হিসাবে এর 95 ভাগই হচ্ছে প্রায় প্রোটিন। ওই যে মনে করো ক্যাপসিড যেটা, এটাই আসলে ওয়েট। এর আণবিক ওজন হচ্ছে 37 মিলিয়ন ডাল্টন। আরএনএর আণবিক ওজন 2.4 মিলিয়ন ডাল্টন।
1 মিলিয়ন মানে কত জানো? 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। 1 মিলিয়ন মানে কয় লাখ? 1 মিলিয়ন মানে 10 লাখ। আচ্ছা, 10 লাখ ডাল্টন। ডাল্টন মানে বোঝো? 1 ডাল্টন মানে হচ্ছে AMU, যেটাকে বলা হয় ক্ষুদ্রতম একক যেটা। 1 ডাল্টন ইকুয়াল টু হচ্ছে তোমার 1.66 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। ক্লিয়ার? এই যে 1.66 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মূলত 1 ডাল্টন। ওকে, আচ্ছা এবার আসো ফাজ কি? ফাজ হচ্ছে একটা গ্রিক শব্দ। ফাজ একটা কি শব্দ? ফাজ একটা গ্রিক শব্দ যার অর্থ টু ইট বা ভক্ষণ। তাহলে ওই যে ব্যাকটেরিওফাজ মানে ব্যাকটেরিয়া ভক্ষণকারী ভাইরাসকে কি বলা হয়? ব্যাকটেরিওফাজ। মানে যে ভাইরাসটা ব্যাকটেরিয়াকে খায় তাকে বলা হয় ব্যাকটেরিওফাজ। সায়ানোব্যাকটেরিয়াকে খাইলে সায়ানোফাজ। মাইকো মানে ছত্রাককে খাইলে কি হবে? মাইকোফাজ। তাহলে এই যে মোটামুটি পাওয়া যাবে না? এই দেখো, যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় বলা হয় ব্যাকটেরিওফাজ। 1917 সালে বিজ্ঞানী দা হেরলি ফেরিংস এই ভাইরাসকে ব্যাকটেরিওফাজ বা ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাজ নামে অভিহিত করেন। পরবর্তীতে বিজ্ঞানী টর্ট আমাদের ট্যাডপোল আকৃতির ভাইরাস হিসাবে টি2 ভাইরাসকে আবিষ্কৃত করেন। এই সেই বিখ্যাত টি2 ভাইরাস। তো টি2 ভাইরাসের ছবিটা তোমরা দেখে মোটামুটি ভাল লাগতেছে না? অনেকটা কিউট নাকি? কিউট একটা ভাইরাস। তো এই ভাইরাসটা যদি আমি তোমাদের একটু সংক্ষেপে ডেসক্রাইব করাই দেই, কারণ ভর্তি পরীক্ষার জন্য আসলে তোমার এত ডিটেলস দরকার হয় না, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, এখানে তোমার চিত্র আঁকার কোনো ব্যাপার নাই, জাস্ট তোমার পার্টসগুলো জানতে হবে। তো প্রথমে দেখো, এর একটা মাথা থাকবে। আমার যেমন একটা সুন্দর মাথা আছে, এরকম একটা মাথা থাকবে। এই মাথাটা হচ্ছে ষড়ভুজ আকৃতির। ষড়ভুজ মানে বুঝো তো কার মতো? ওই যে আমরা অনেকটা বেঞ্জিনের যে বলয় আঁকি না, অনেকটা বেঞ্জিনের বলয় মতো ষড়ভুজ আকৃতির হবে। তারপর থাকবে এর একটা দেহ থাকবে। এই দেহে আবার আমার যেমন এই যে শার্টে কলার আছে না, ওর আবার দুইটা এরকম কি থাকবে? কলার থাকবে। কি থাকবে? কলার থাকবে। তারপর একটা দেহ, দেহর মাথায় এখানে থাকবে একটা বেস প্লেট থাকবে। কি থাকবে? বেস মানে তো ভিত্তি, প্লেট মানে তলা, যেটা বেস প্লেট থাকবে। এর বেস প্লেটটা এরকম কাটা 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 কাটা, তার মানে এরকম বেস প্লেটটা হচ্ছে এরকম এই কাটা। কাটাকে কি বলে? স্পাইক থাকবে। এখন ওর বসার জন্য একটা কি লাগবে? স্ট্যান্ড লাগবে না? তো একটা স্পর্শক তন্তু দিয়ে এই পাশে দেখো 1 2 3 কয়টা বলো তো? 1 2 3, এই পাশে 1 2 3। তাহলে এই পাশে 3টা স্পর্শক তন্তু, এই পাশে 3টা স্পর্শক তন্তু, মানে মাকড়সার মতো দিয়ে তারা বসবে। তাহলে এর গঠনটা কেমন আমি আরেকবার বলি। প্রথমে একটা মাথা আছে, এই মাথার ভেতরটা ফাঁপা। মাথার ভেতরটা কি? ফাঁপা। মানে দেখো, তুমি যদি দেখো ছবিটা দেখার চেষ্টা করো, দেখো মাথার ভেতরে ফাঁপা, মানে মাথার ভেতরে কিছু নাই, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আছে। শুধুমাত্র কি আছে? নিউক্লিক অ্যাসিড আছে। এখন টি2 ফাজ নাকি? টি2 ফাজ কি ডিএনএ না আরএনএ? আমি যে একটু আগে পড়াইলাম তোমাদের আগের ভিডিওতে, টি2 ফাজ কি ভাইরাস? বলো, কমেন্টে বলো কেউ। কমেন্ট তো আমি দেখতে পারবো না, আমি বলে দেই। টি2 ফাজ হচ্ছে ডিএনএ ভাইরাস ছিল না? তাহলে এর নিউক্লিক অ্যাসিড রূপে কি থাকবে? ডিএনএ থাকবে ক্যাপসিডের ভেতরে, কারণ যেহেতু এটা একটা ডিএনএ ভাইরাস। আচ্ছা, তাহলে প্রথমে এর মাথাটা হচ্ছে ষড়ভুজ আকৃতির, ভেতরটা ফাঁপা এবং এখানে নিউক্লিক অ্যাসিড রূপে ডিএনএ অবস্থান করে। কলার আছে, তারপরে দেহ আছে, তারপর হচ্ছে নিচের ভিত্তি ঝিল্লিটার নাম হচ্ছে বেস প্লেট, যেটাতে স্পাইক নামক কাটা থাকে, আর এই পাশে 3টা, এই পাশে 3টা স্পর্শক তন্তু থাকে। এইটাই মোটামুটি তোমার এখন আমরা একটু বই থেকে একটু লাইন বাই লাইন পড়বো, কারণ এমসিকিউর জন্য এগুলো গুরুত্বপূর্ণ। দেখো, এটি সর্বাধিক পরিচিত ভাইরাস, কারণ মোটামুটি টি2 ফাজ যে ভাইরাসটা এটা খুব জনপ্রিয় একটা। আচ্ছা, টি2 ভাইরাসের দেহকে দুটি প্রধান, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে লেজ। এবার দেখো, মাথা স্ফীত এবং ষড়ভুজ আকৃতি, প্রিজমের ন্যায়, প্রোটিন দিয়ে গঠিত। এর দৈর্ঘ্য 93 থেকে 100 ন্যানোমিটার, প্রস্থ 65। এই থলি আকৃতির যে স্ফীত অংশের ভেতরে দ্বিসূত্রক একটি ডিএনএ পেঁচানো অবস্থায় থাকে। যে ডিএনএ কয় সূত্রক হবে? ডিএনএ তো দ্বিসূত্রকই হবে, পেঁচানো থাকবে। এবং এখানে 60,000 জোড়া নিউক্লিওটাইড দিয়ে ওই ডিএনএ গঠিত। এর দৈর্ঘ্য এত মাইক্রোমিটার, ক্যাপসোমিয়ারের সংখ্যা 2000টি। কারণ আমরা পড়ছি না, একটা ক্যাপসিড অসংখ্য ক্যাপসোমিয়ার দিয়ে তৈরি। ওই যে একটু আগে আমরা টিএমবি ভাইরাসের গঠন পড়লাম, তো ক্যাপসিড তো ক্যাপসোমিয়ার, এখানে ক্যাপসিড কয়টা? একটা, ক্যাপসোমিয়ার 2000, এবং প্রায় 150টি জিন থাকে।
জিন মানে বুঝছো, এই জিন কিন্তু সেই ভুতুরের জিন না, ভূত প্রেত জিন না। এই জিন হচ্ছে ডিএনএর একটি নির্দিষ্ট বেস সিকোয়েন্স, যা জীবের কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে, তাকে আমরা কি বলতে পারবো? জিন বলতে পারবো। তো জিন মোটামুটি তোমরা জানো যে কোষের গঠনে পড়ছো না? জিন কার্যের একক সিস্ট্রন, জিন রিকম্বিনেশনের একক রেকন, জিন মিউটেশনের একক মিউটন, রেপ্লিকেশনের একক রেপ্লিকন। ওখানে আমরা জিন নিয়ে অনেক মতবাদ পড়ছি, তো এই জন্য আর বিস্তারিত এখানে পড়লাম না। জাস্ট 150টা জিন থাকে। এই দেখো, মাথার অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁপা বলে মনে হয়, দ্বিসূত্রক ডিএনএ, এবং ওজন, মোট ওজনের কত পার্সেন্ট? 50%। মানে মোট ওজনের 50% কিসের ওজন? ওদের ডিএনএরই ওজন থাকে, মোট ওজনের 50%। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসে লেজ। লেজ দেখো, লেজ হচ্ছে এই যে এই তো লেজ, লেজের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এগুলো গুরুত্বপূর্ণ এত কিছু না। লেজের উপরিভাগে সুস্পষ্ট চাকতির মতো একটা কলার আছে, একটি ফাঁপা নলের মতো, এর মধ্যে কোনো ডিএনএ নাই। এই যে লেজ, এগুলোর মধ্যে কিন্তু ডিএনএ নাই। ডিএনএ কোথায় আছে? ওর মাথার মধ্যেই ডিএনএ আছে। একটি বেস প্লেট কাটার মতো, কয়েকটি স্পাইক, এবং দেখো 6টি স্পর্শক তন্তু থাকে। মনে আছে যে 1 2 3, এই দেখো 1 2 3 4 5 6, এই 6টা স্পর্শক তন্তু থাকে। তাহলে যে বলো লেজ, কলার, বেস প্লেট, স্পাইক, স্পর্শক তন্তু সবই কি দিয়ে নির্মিত? প্রোটিন নির্মিত। আমি তো তোমাদেরকে আগেই বলছি, ভাইরাসে তো প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড ছাড়া ভাই আর কিছু নাই। তো যা হবে সব তো প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দিয়েই হবে, তাই না? তো প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। আচ্ছা, এতে নিউক্লিয়াস, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, কোষ প্রাচীর, অন্যান্য ক্ষুদ্রাঙ্গ ইত্যাদি থাকে না। তো মোটামুটি তোমরা কি টিটু ব্যাকটেরিওফাজের গঠন বুঝছো? তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। আগামী ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস, নাম কি দেখো, কোভিড-19 সৃষ্টিকারী করোনা ভাইরাস, দুনিয়াকে থমকে দেওয়াকারী যে ভাইরাস, সেই করোনা ভাইরাস নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে ভাইরাসের 5ম পর্বে। আজকেরটা ছিল 4র্থ পর্ব। 5ম পর্বে আমরা পড়াবো করোনা ভাইরাস। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।